29টা ব্যাচ চলছে। আমি এ পর্যন্ত প্রায় 21 লাখ ছেলেমেয়েকে আমি প্রশিক্ষণ দিয়েছি। মানে আপনি 21 লাখ মানুষের টিচার? ওই যে একজন দোয়া করেছিল আমি যখন ফেল করি, সেকেন্ড ডিভিশন পাই, যে বড় জোর শিক্ষক হতে পারবে। কি যে দারুণভাবে দোয়াটা কাজে লেগেছে যে আমি এখন হাজারো লাখো ছেলেমেয়ের শিক্ষক। সো আমার তার প্রতি অসীম কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই স্টুডিও। অ্যান্ড আজকে ওনার পরিচয় আমি কীভাবে দেবো আমি জানি না। আমি খুবই লাকি, আমাদের স্টুডিও অনেক লাকি তাকে আজকে এখানে পাওয়ার জন্য। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আসার জন্য। ভাইয়ার পরিচয় দেওয়ার মতো কিছু নাই আসলে। ভাইয়ার নাম হচ্ছে ইকবাল বাহার অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্সপিরেশন ফর বাংলাদেশ। সো ওয়েলকাম টু মাই স্টুডিও ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকে আপনার কাছ থেকেই আপনার গল্প শুনবো। অ্যান্ড আমি নতুন অনেক কিছু শুনতে চাই আপনার কাছ থেকে, অনেক কিছু। অ্যান্ড আপনার কাছ থেকে শিখতে চাই নিশ্চয়ই। আমার গল্প খুব সাধারণটা। আমি বাংলাদেশে আরও এরকম 100, 1000, লাখো যে ছেলে মেয়ে ছোটোবেলা থেকে বড় হয়, সেভাবে আমি বড় হয়েছি। একেবারে গ্রাম থেকেই আমার লাইফটা শুরু। স্কুল জীবন আমার গ্রামেই। উচ্চশিক্ষার্থে আমি ঢাকায় আসি এসএসসি পাশ করার পরে। তো ঢাকায় এসে আমার লাইফে যে ধাক্কাটা ঘটে সেটা হচ্ছে, আমি সায়েন্সের স্টুডেন্ট। আমার বাবার স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ারিং পড়ব, এবং সেভাবেই আমি ঢাকায় তিতুমির কলেজে ভর্তি হই সায়েন্সে। বাট যেটা হয়, আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি ছোটোবেলা থেকে। একটা পিঠা 3 ভাগ করে খেতাম। মানে ওই হয় না, পিঠা যখন হয় আগুনে, তো হয়ে সারে না, মানে একটার পর একটা হয়তো। তো এখন একটা হলে একজন খাবে কেন, আর বাকি 2 জন বসে থাকবে। তো আমরা কি করতাম, যেটাই ইয়ে থেকে আসতো পিঠা, ওটা 3 ভাগ করে আমরা খাওয়া শুরু করতাম। আবার আসতো গরম আরেকটা এইভাবে। তো ওইভাবে আমাদের শেয়ারিং কেয়ারিংগুলো হয়েছে। প্রচণ্ড অনুশাসনের মধ্যে ছিলাম। একেবারে সন্ধ্যা মাগরিবের নামাজ আজান দিলেই পড়তে বসা, একটা রুটিনের মধ্যে ছিলাম। কিন্তু ঢাকায় এসে আমি হঠাৎ করে অভিভাবকহীন হয়ে যাই। কেন? কারণ এখানে আমরা ওই যে কাজিনদের সঙ্গে থাকতাম একসাথে। ঢাকায় আব্বা আম্মা ছিল আমার গ্রামে। তো কাজিনদের সঙ্গে থাকতাম। তখন কেউ তো কাউকে শাসন করার কিছু নেই। আমরা সবাই আড্ডা দিই, মজা করি, পড়াশোনা করি, মানে হোস্টেলের মতোই কাইন্ড অফ থাকতাম। তো অতিমাত্রায় স্বাধীন হওয়াতে যেটা হয়েছে, আমি ইন্টারমিডিয়েটে ফেল করে ফেলি। তো আমার জীবনে একটা ভয়ানক অন্ধকার নেমে আসে, এবং আমি কি বলবো, যে সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। সবাই, আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এভরিবডি, আমার কাজিনরা, আমার চাচা, মামা, খালা, সবাই, যে ও তো শেষ, ওকে দিয়ে আর কিছু হবে না। বাট আমার আব্বা, আমার বাবা, আমার মা আমার থেকে মুখ ফিরায় নেই। আমাকে ঢাকায় আসলো, অনেক কষ্ট পেয়েছে। হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছে। ঢাকায় এসে আমার মাথায় হাত বুলিয়ে বললো যে তুমি আবার শুরু করো, তুমি পারবা। দ্যাট ওয়াজ বিগ সাপোর্ট আমার জন্য। তো যাই হোক, পরের বার আমি সেকেন্ড ডিভিশন পাই। তো এটা নিয়েও সবার মধ্যে একটা অন্যরকম ইয়ে ছিল যে এই আর কি করবে, বড়জন মাস্টারি করবে লাইফে, এরকম কথাবার্তা আমাকে শুনতে পেয়েছে। ওর তো লাইফ শেষ। তো এরপরে আরও যে সেটব্যাকটা হয় সেটা হলো, আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার মানে আমার নাম্বার পাইনি, মানে আমি পরীক্ষাই অ্যাটেন্ড করতে পারিনি ইঞ্জিনিয়ারিং। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই, আমি চান্স পাইনি। জাহাঙ্গীরনগরে দিই, চান্স পাইনি। চিটাগং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই, চান্স পাইনি। পরে আমি আমার মামা ছিলেন, বড় মামা, ওনাকে আমি কিছুটা ফলো করতাম, ওনার ক্যারিয়ারটাকে আমি ফলো করতাম। তো ওইটা মাথায় রেখে আমি গিয়ে পুরা ইউটার্ন করে গিয়ে বিকম ভর্তি হলাম তিতুমির কলেজে আবার, মানে সায়েন্স থেকে কমার্স।
তো বিকম ভর্তি হওয়ার পরে যেটা হয়, মানে আমি আরও সবার চোখে, আমার বন্ধুবান্ধবরা ঢাকা ইউনিভার্সিটি অনার্স পড়ে, কেউ ডাক্তারি পড়ে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে, আমার আত্মীয় স্বজনরা আমাকে, মানে আমি শেষ, মানে আমার লাইফে কিছুই হবে না। তো বিকম ভর্তি হওয়ার পর বেসিক্যালি আমি যেটা নিজেকে আবিষ্কার করলাম যে না, আমাকে যতটা তুচ্ছ তাচ্ছিল্য করা হয় অতটা মানে আমি না, আমার মধ্যে ট্যালেন্ট আছে, আমার মানে নিজেকেই আমার নিজের মনে হচ্ছিল। তখন আমি স্টার্ট করি যে টিউশনি করা শুরু করি। তারপরে মানে আমার দরকার নাই, আমার বাবা দিচ্ছিলেন সবই, তারপর আমি মানে নিজেকে একটু ইয়ে করার জন্য তারপর আমি যেটা আমার পরিবার, আমার মানে যেটা বললাম আমার যৌথ পরিবার, সবাই তো আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তা আমি চিন্তা করলাম যে আমার তো পরিবারটা লাগবে, আমাকে মুখ ফিরিয়ে নিতে পারে তারা, কিন্তু আমার তাদেরকে দরকার। তখন আমি যেটা শুরু করলাম সেটা হলো কার কোন কাজে দরকার আমাকে। কারো বাচ্চা অসুস্থ, তার হাসপাতালে খাবার নিতে হবে, কারো বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে কাজ করতে হবে, আমি এগুলো করা শুরু করলাম। হ্যাঁ, এবং আমি কিছুদিনের মধ্যেই দেখলাম যে আমার একটা অ্যাকসেপ্টেবিলিটি তৈরি হলো পরিবারগুলোতে, যে না, ও তো খুব ভালো ছেলে, মানে অমায়িক ছেলে। কারণ আমি ভেবেছি যে তোমরা আমাকে দূরে সরিয়ে দিয়েছো, ঠিক আছে, আমি তো কোনো জবাব দিচ্ছি না, কাউকে কিছু বলছি না, কান্নাকাটি করতাম, বাথরুমে গিয়ে কান্নাকাটি করতাম চুপচাপ, অনেক চোখে পানি ফেলেছি এগুলো নিয়ে। আমাকে কেউ দেখতে পারে না, কেউ আমার সঙ্গে মিশতে চায় না, আমার সঙ্গ পছন্দ করে না কেউ। পরে বিকম পাশ করে ফেললাম, পাশ করে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ভর্তি হলাম। এবার দেখি সবাই আমার দিকে একটু ঘুরে তাকানোর চেষ্টা করছে, এবং দ্যাট চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়লে কিছু টাকা পয়সাও পাওয়া যায়। এবং আমি সিএ পড়া অবস্থাতেই একটা পার্ট টাইম জবেও ঢুকে গেলাম, মানে আমি আর্ন করা শুরু করলাম, অ্যান্ড আই হ্যাভ মানি। তখন আমার চলার জন্য, আমার হাত খরচের জন্য আমার টাকার অভাব ছিল না। তো তখন আমার দিকে মানে ঘুরে গেল, পুরো ইয়েটা ঘুরে গেল। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা কেউ থার্ড ইয়ারে পড়ছে, আমি অলরেডি আর্ন করছি গ্র্যাজুয়েশন শেষ করে। 2 বছর ছিল, আমি তো অনার্সে পড়ি নাই, জাস্ট ওই যে পাস কোর্স যেটাকে বলে। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়া, দ্যাট ওয়াজ মাই টার্নিং পয়েন্ট ইন মাই ক্যারিয়ার। তারপরে আমি জবে ঢুকে গেলাম পড়া অবস্থাতেই। জবে ঢুকে কিছুদিনের মধ্যে আমি বিয়ে করে ফেললাম একটা মেয়েকে, তার নাম চামেলি, যে এখন আমার বউ। তো সেটাও মানে মজার ইয়ে, হঠাৎ করে পছন্দ হলো। তারপরে ফ্যামিলিকে বললাম, রাজি হয়ে গেল, এবং হয়ে গেল। এখন আমার আগে ফ্যামিলিকে বলছেন না আগে বিয়ে করছেন? আগে ফ্যামিলিকে বলছি, ফ্যামিলির আয়োজনই হয়েছে। এবং এটা আমার চাকরির 6 মাস বয়সে আমি বিয়ে করে ফেলি, মানে খুবই আর্লি স্টেজে আর কি ক্যারিয়ারের। এবং শি ওয়াজ মানে জাস্ট এসএসসি পাস করেছে তখন, ইন্টারমিডিয়েট পরে এই অবস্থাতেই। তারপরে আমার কাছে এসে সে বাকি পড়াশোনাটা করে ইন্টারমিডিয়েট। ও ইনফ্যাক্ট ও যখন গ্র্যাজুয়েশন করে, আমি তখন মাস্টার্সে ভর্তি হই, আবার আমি এমবিএ করি পরবর্তীতে, তখন আমি জব করি। তো এভাবে চলছিল। পরে হঠাৎ আমার কাছে মনে হলো যে চাকরি আমার ভালো লাগে না। আমি যেহেতু আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করতাম, যেহেতু আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি, অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করেছি, তারপর ফাইন্যান্সে এমবিএ করেছি অনেক পরে অবশ্য। তো আমার কাছে মনে হয় শুধু অ্যাকাউন্টিংয়ে কাজ করা আমার ব্র্যান্ডিং ভালো লাগে, আমার সেলস ভালো লাগে, আমার কাস্টমার কেয়ার ভালো লাগে, আমার এইচআর আমার বেশি পছন্দ, আমার কমিউনিকেশন বেশি পছন্দ। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি এইটুকু কাজ করার জন্য আমার জন্ম হয়নি। দেন আই ডিসাইডেড যে আমি যদি একজন উদ্যোক্তা হতে পারি, তাহলে আমি সব ডিপার্টমেন্টে কাজ করতে পারবো। তো আর 9টা 5টা এই ঘড়ি ধরা কাজটা আমার আসলে পছন্দ ছিল না। আমি মনে করতাম একটা মানুষ যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ কাজ করবে, এবং আমি ওইভাবে ইউজড টু ছিলাম। আমি 8টা 9টা 10টা পর্যন্ত কাজ করতাম চাকরিতেও। পরবর্তীতে আমি উদ্যোক্তা হওয়ার পরে তো মানে ভয়ঙ্করভাবে আমি কাজ করতাম।
তো এনিওয়ে উদ্যোক্তা জার্নিটাও কঠিন ছিল, অনেক শুরুর দিকে অনেক স্ট্রাগল করেছি। আজকে মনে হয় যে আমার উদ্যোক্তা জীবনের বয়স 22 বছর। মনে হয় যে অনেক কিছু করেছি, কিন্তু এটা এত সহজ ছিল না, মানে অনেক কঠিন ছিল, এটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ছিল। সেরকম একটা জায়গা থেকে এটাকে টেনে এনে আলহামদুলিল্লাহ 22 বছর এখনও এটা টিকে আছে। আমি মনে করি এটাই একটা বড় সফলতা। তো প্রায় 10 বছর আগে আমার মাথার মধ্যে হঠাৎ করে একটা চিন্তা আসে, তখন আমি ফুললি সেটেল মানে আমার তো অত ডিমান্ড নাই যে অনেক টাকা পয়সা থাকতে হবে, মানে কোনো রকম একটা স্ট্যান্ডার্ডে চলতে পারলে হ্যাপি, এইটুকুই আমার ডিমান্ড ছিল। তো তখন আমার হঠাৎ মনে হলো যে আমি তো একদিন মরে যাব, তাহলে আমি কি রেখে গেলাম, মানে আমাকে মানুষ কেন মনে রাখবে? ইকবাল বাহার, এবং হাজার হাজার লাখো ইকবাল বাহার দুনিয়াতে আসতেছে, মরে যাচ্ছে, শেষ, ওই যে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ। কিন্তু এমন কিছু তো আমরা চাইলে করতে পারি, আমাদের অনেকেই করেছে দুনিয়াতে, যাদের নাম আমরা এখন উচ্চারণ করি, দেশে বিদেশে যেখানেই বলি তাদের নাম। তখন আমার মাথায় আসলো যে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করতে চাই। আমি জানি না কি করব, কিন্তু আমি শুরুতে উচ্চারণটা নিজের মধ্যে করেছি যে আমি বাংলাদেশের জন্য একটা কিছু করতে চাই। তো এই স্বপ্ন থেকে আমি আইডেন্টিফাই করলাম দুইটা প্রবলেম। একটা হচ্ছে বাংলাদেশে বিশাল বেকার সমস্যা, এবং প্রত্যেক বছর 2 লাখ গ্র্যাজুয়েট পাশ করে বের হয়, চাকরি হয় মাত্র 8 লাখ গ্র্যাজুয়েট বের হয় প্রত্যেক বছর, চাকরি হয় 2 লাখের, বাকি 6 লাখ বেকার। তো এরা চাকরি পেলে চাকরি করবে, আমি নিজেও চাকরি করেছি, কিন্তু চাকরি নাই, তাহলে এরা করে কি? এরা এই জন্য আপনার রাজনীতিতে ঢুকছে, মারামারি করছে, নেশা করছে, গসিপিং করছে, কোনো কাজ নেই তাদের, খারাপ রাস্তায় চলে যাচ্ছে, কারণ আমরা তাদেরকে কাজ দিতে পারতেছি না। তাদেরকে যদি কাজ দেওয়া যেত তাহলে সমস্যা হতো না। আরেকটা জিনিস আমাকে খুব বেশি করেছে, সেটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন করছে, মাস্টার ডিগ্রি পাস করছে, কিন্তু তাদের সার্টিফিকেট ছাড়া আর কিছু নেই। দে ডোন্ট নো ইভেন হাউ টু টক, কমিউনিকেশনটাও পারে না, মানে প্রপারলি ইংলিশে ফ্লুয়েন্সি, বাংলাটাও বলতে পারে না, ইংলিশ তো পরে, মানে প্রপারলি মানে নিজেকে বাংলায় যে একটু বলা যায় আমি কে, এটুকু ভালো করে বলতে পারে না। তো তার অনেক স্কিলসের অভাব। আমি ভাবলাম যে তাদেরকে কিছু বেসিক স্কিলস শেখাবো। এই চিন্তা থেকেই আমি একটা ফাউন্ডেশন তৈরি করি, যেটার নাম হচ্ছে নিজের বলার মতো একটা গল্প। তো এইটার নামকরণেরও একটা মানে মজার স্টোরি আছে, এটাও জানতে চাই যে এই নামটা কেন। আচ্ছা, এই নামটা অনেক বড় এবং লম্বা, কিন্তু আমি দেখলাম নামটা করার পরে লোকজন খুব পছন্দ করেছে নামটা, এবং এই নামটা দিয়ে উদ্যোক্তা সংগঠন পরিচয় করানো একটু কঠিন। নিজের বলার মতো একটা গল্প, এরা উদ্যোক্তা নিয়ে কাজ করে, মানে বিষয়টা কেমন যেন। এখন অবশ্য সবাই জানে। নামকরণটা হচ্ছে যে আমরা প্রত্যেকেরই একটা গল্প থাকা উচিত জীবনে, প্রত্যেকটা মানুষের, হয়তো আছে হয়তো নাই, কিন্তু গল্পটা আপনি বড় হলেন, অনেক বড় মানুষ হলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, এটা কি কোনো গল্প? আমার তো মনে হয় না এটা কোনো গল্প। আমার কাছে মনে হয় আপনি আপনার এলাকায় 1000 গাছ লাগিয়েছেন, এটা একটা গল্প। আপনি 100 মানুষকে রক্তদান করেছেন, এটা একটা গল্প। আপনি কাউকে 10 জন মানুষকে বুদ্ধি পরামর্শ দিয়ে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন, এটা একটা গল্প। সো আমি তাদেরকে আসলে শুধু নিজে, কিন্তু এই গল্পটা তৈরি করতে হলে আগে নিজের পায়ের মাটি শক্ত করতে হবে। তা আমি শুধু তাদেরকে একা বড় হতে শেখাই নাই, আমি চেয়েছি, আপনি নিজেও চেষ্টা করেছেন নিজে সবকিছু এস্টাবলিশ করার, সাথে মানুষগুলোকে। এক্স্যাক্টলি। এবং প্রতিটা মানুষকে আমি একই থটটাই দিচ্ছি যে তুমিও একা বড় হইও না, তুমি আরেকজনের কথা ভাবো, তোমার পরিবার, আত্মীয় স্বজন, সমাজ, দেশ, এগুলো নিয়ে ভাবো, এবং সবার আগে একজন ভালো মানুষ হও। এটা খুব মানে প্রাসঙ্গিক এখন। আমাদের সমাজে আসলে আমরা
বলি যে শুধু লেখাপড়া করে চাকরি করো, টাকা আর্ন করো, মানে সফলতা মানে হচ্ছে টাকা পয়সা আর্ন করা, আমি সেটা মনে করি না। হ্যাঁ, টাকার দরকার আছে, একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য যতটুকু টাকা দরকার, তোমার একটা গাড়ি দরকার, একটা ফ্ল্যাট দরকার, বাচ্চারা স্কুলে ভালো পড়বে, তুমি মাসে একটা মোটামুটি আর্ন করবা যাতে তুমি খেতে পড়তে পারো, ফাইন, এটুকু ঠিক আছে। কিন্তু এইটাকে আমি সফলতা বলতে রাজি নই। এটা হচ্ছে নিড, বেসিক নিড। সফলতা হচ্ছে যে তুমি আসলে মানুষের জন্য কি করলা। আসলে সফলতা হচ্ছে তুমি একজন ভালো মানুষ কিনা, তোমাকে মানুষ ভালো বলে কিনা, তোমার আয়টা কি সৎ পথে হয়েছে কিনা, নাকি পেছন থেকে লোকে বলে হ্যাঁ জানি তো, ওই যে ঘুষ, দুর্নীতি, হ্যাঁ, তারপরে ওই যে পলিটিক্যাল লোকজনকে ব্যবহার করে ইয়ে করছো, মানে লোকজন ঠিকই জানে কে কীভাবে আর্ন করে, তাই না? তো এই টাকা পয়সার তো দরকার নেই। এই টাকা পয়সা আমি চাই এই টাকা পয়সা তোমরা রোজগার করো না, কোনো সম্মান নাই। তো সেই জন্য আমি তাদেরকে ভ্যালুসগুলোর উপর খুব গুরুত্ব দিয়েছি। সবার আগে একজন ভালো মানুষ হও, পজিটিভ মানুষ হও, বিনয়ী হও, মানুষের সম্মান দাও। আমার খুব অবাক লাগে যে একটা মানুষ আর একটা মানুষকে কীভাবে কষ্ট দিয়ে কথা বলে। এটা আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়াতে দেখেন না ভাই? না, ওইটাই আমি দেখতেছি। মানে আমার কাছে না এটা, না, আমি যখন নিজের সাথে নিজে চিন্তা করি, আমি তো আমার লাইফে কোনোদিন কাউকে কষ্ট দিই নাই, নেভার। না, কখনো কাউকে গালি দিয়ে দুটো না, নেভার। বাট ঠিকই গালি খাচ্ছি না, সেটা খাই, কোনো সমস্যা নেই। আমি আবার এটার একটা লজিক দাঁড় করিয়েছি। এরকম লাইক আমার কাছে মনে হয় কেউ যদি আমাকে একটা বাজে কথা বলে, এটা আমার সমস্যা না, এটা তার সমস্যা, এটা তার ফ্রাস্ট্রেশন, তার হতাশা, রাইট? তার বেড়ে ওঠা, তার শিক্ষা, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এবং এটা তার মুখ থেকে বেরোয়েছে, আমার মুখ থেকে বেরোয়নি। সেটা তার প্রবলেম, সেটা আমাকে জানে না পুরাটা। জানলেও যেটুক দেখেছে ওইটা আয়নার একটা অংশ, ছবির একটা উপরের অংশ, পেছনে কি আছে সে তো জানে না। আমি ওভারঅল কি, আমার ভ্যালুস কি, আমি কি ক্যারি করি, এটা তো সে জানে না। সো আমি ওইটা নিতে রাজি নাই, ওইটা বলুক, কারণ আমি তো জানি নিজের কাছে আমি কি। কিন্তু যে বলছে তাকে আমার বলার বক্তব্য সেটা হচ্ছে, হাউ কুড ইউ ডু দ্যাট? মানে একটা মানুষ কীভাবে আরেকজন মানুষকে মনে কষ্ট দেয়, এবং মনে কষ্ট দিলে একটা মানুষ কখনো সুখে থাকতে পারে না। যে মানুষটা অন্যকে মনে কষ্ট দেয়, আপনি নিশ্চিত থাকেন ওই মানুষটা অসুখী মানুষ, তার লাইফের সুখ নাই, সে অসুখী, এই জন্য আরেকজনকে সে সুখী দেখতে চায় না। আমার মনে হচ্ছে একটা থেরাপি নিচ্ছি ভাই, বিশ্বাস করেন। আমার মানে আমার নিজের এই এত কিছু যে ফেস মানে করি মাঝে মাঝে, আমি তাদের সাইকোলজিক্যাল মানে জিনিসপত্রগুলো আমি বুঝতে পারতেছি যে আসলে অ্যাবসলিউটলি এটা ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। আপনি কীভাবে জিনিসটা দেখেন, এবং আমরা প্রত্যেকে যদি এই রিয়েলাইজেশনগুলো নিয়ে দিতে পারতাম, যে আপনি দেখেন যারা নেগেটিভ মানুষ, যে চান্স পেলে এটা খোঁচা দিল, হ্যাঁ হ্যাঁ, এটা খোঁচা দিল, এটা অকারণে একটা কথা বলে ফেললো, ওভার জাজমেন্ট করে ফেললো, এই মানুষগুলো লাইফে দেখবেন যে কোনো সুখ নাই, তার কোনো খুশি নাই, সে হাসতে পারে না, তার সঙ্গে কেউ মেশে না, সে একা। আর যে হাসে, যে মন খুলে কথা বলে, যে পজিটিভ, যে ভালো মানুষ, যে ভ্যালু তৈরি করে, সে দেখেন বুক ফুলি হাসতেছে, আড্ডা দিচ্ছে, কথা বলতেছে, সবাই তার সঙ্গে মিশতেছে। সো এটা খুব সহজ ব্যাপার, আমরা বুঝি না কেন। মানে যে মানে এই জন্য আমি একটা বই লিখেছি, বইটার নাম হচ্ছে কি কথা নিজের সাথে। তাই? হ্যাঁ, মানে একটা মানুষের নিজের সাথে অনেক কথা বলা দরকার, যে আমি কে, আমি কি করতে চাই, কোথায় যেতে চাই, কেন করতেছি, আমি আজকে সারাদিন কি করলাম, এই কথাটা সবার আগে একটা মানুষের বলা দরকার। এবং আমি মনে করি এই কাজটা যদি একটা তরুণ বা তরুণী তার ক্যারিয়ার গড়ার বয়সে প্র্যাকটিস করে, যে আমি আজ সারাদিন কি করলাম, রাত্রেবেলা আয়নার দিকে তাকিয়ে, এবং সে যদি দেখে আজকে সারাদিন আমি কিছুই করি নাই, এবং তার মনে যদি একটা কষ্ট তৈরি হয়,
তার এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে না। সত্যি কথা, যে একটা দিন চলে গেল, 24 ঘন্টা আই ডিড নাথিং। কত কিছু বলা পসিবল। ওই যেটা বলতেছিলাম ভাই, কায়না বলতেছিল, কায়না কায়সার, ও বলতেছিল যে 24 ঘন্টায় দুনিয়া ঘুরে যায়, 24 ঘন্টায় একটা মানুষের লাইফও চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমরা 24 ঘন্টায় কত কিছু করতে পারি। হ্যাঁ, সেই জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজের সাথে কথা বলা। নিজের সাথে কথা বললে হয় কি, আমাদের অনেক কারেকশন তৈরি হয়। যেমন আমি কি আজকে কারোর সাথে খারাপ ব্যবহার করলাম, মানে হয় না অনেক সময় মেজাজ ঠিক রাখা যায় না, তো ছোট্ট করে সরি বলে ফেলি, একটা টেক্সট দিয়ে বা কোনোভাবে একটু ফোন করে, তাহলে তো সলভ হয়ে গেল জিনিসটা। তো এই কারেকশনের জন্য প্রতিদিন নিজের সাথে একটু কথা বলা দরকার, যেটা আমরা অনেকেই এই প্র্যাকটিসটা জানি না। এটা অসাধারণ প্র্যাকটিস, নিজের সাথে কথা বলা। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে 2018 সালের 1 জানুয়ারি এই ফাউন্ডেশনটা স্টার্ট করলাম। আমি যখন আসলে স্টার্ট করি, আমার হাতে কোনো কন্টেন্ট রেডি ছিল না। আমি একটা ল্যাপটপের সামনে বসতাম, প্রতিদিন সন্ধ্যায় বসে আমি কথা বলতাম আমার মতো করে, আমার অভিজ্ঞতা, আমার অবজারভেশন, আমার জানা অজানা যেসব তথ্য আছে আমি সেগুলো শেয়ার করতাম। তো করতে করতে মোটামুটি যখন 7 দিন হয়ে গেল, তখন আমি চিন্তা করলাম আমি এটা কয়দিন চালাবো। পরে দেখলাম ছেলে মেয়েদের খুব আগ্রহ, মানে খুব ফিডব্যাক পাচ্ছি। তো পরে চিন্তা করলাম ঠিক আছে 15 দিন করি। 15 দিন করলাম। 15 দিন করার পরে দেখি যে মানে এটা পারদ অনেক বাড়ছে, মানে মানুষ শুনতে চায় কথাগুলো, আরও শুনতে চায়। তখন আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আছে 1 মাস আমি চালিয়ে যাব, কিন্তু প্রতিদিন নতুন টপিক থাকতে হবে। এটা কোন সাল? 2018। 1 মাস করার পরে আমার মধ্যে একটা ধারণা আসলো যে আমি যদি সত্যি তাদের মনোজগতে পরিবর্তন আনতে চাই, তাহলে আমার এটা 3 মাস করা উচিত, তাহলে ওরা এখান থেকে বেরোতে পারবে না। আমাদের হয় কি, আমরা অনেক কথা শুনি, মোটিভেশন যে জিনিসটা আর কি, বাট ব্রেনে বেশিক্ষণ থাকে না, এটা ফুরুত করে চলে যায়। কিন্তু কোনো একটা জিনিস প্র্যাকটিসের মধ্যে ফেলে দিতে পারলে সেখান থেকে বের হয়ে আসা কিন্তু খুব কঠিন। তো ওইটা 1 মাস পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি এটা 3 মাস করে 90 দিন করে করব। অ্যান্ড ইউ নো হোয়াট, আমি টানা 90 দিন লাইভ করেছি, সেশন দিয়েছি, অ্যান্ড আমার হাতে কোনো রাইট আপ ছিল না, জাস্ট মাথার মধ্যে কিছু কিওয়ার্ড ছিল, সেগুলো দিয়ে আমি শুরু করে দিয়েছি। পরে প্রথম ব্যাচ আমি শেষ করলাম 90 দিন পরে 164 জনকে নিয়ে মাত্র। কিউতে আছে প্রায় 6000, ওরা জয়েন করতে চায়। পরে তাদেরকে নিলাম, সেকেন্ড ব্যাচ শুরু করলাম এভাবে। তখন আমি কন্টেন্টগুলো লেখা শুরু করলাম। যে কিউতে আছে মানে বুঝিনি। কিউতে আছে মানে হচ্ছে আমি একটা গ্রুপ করেছি, তখন গ্রুপে আমি তখন তাদেরকে অ্যাক্সেস দেই নাই, কিন্তু সবাই ওই যে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে। তো আমি সেকেন্ড ব্যাচ শুরু করলাম, আবার 90 দিন এভাবে করে, থার্ড ব্যাচ, ফোর্থ ব্যাচ করে করে এখন 29th ব্যাচ চলছে গত 7 বছর 4 মাসে। এর জন্য কোনো ফাইন্যান্সিয়াল কোনো কিছু তো আপনি কখনো 29টা এক্সপেক্ট করেননি? করছেন? নো নেভার। 29টা ব্যাচ চলছে। আমি এ পর্যন্ত প্রায় 21 লাখ ছেলে মেয়েকে আমি প্রশিক্ষণ দিয়েছি। মানে আপনি 21 লাখ মানুষের টিচার। ওই যে একজন দোয়া করেছিল আমি যখন ফেল করি, সেকেন্ড ডিভিশন পাই, যে বড় জোর শিক্ষক হইতে পারবে। কি যে দারুণভাবে দোয়াটা কাজে লেগেছে যে আমি এখন হাজারো লাখো ছেলেমেয়ের শিক্ষক। সো আমার তার প্রতি অসীম কৃতজ্ঞতা এবং 21 লাখ মানুষের দোয়া আপনার। তো যাই হোক, আমি তোমাকে বলছিলাম যে ব্যতিক্রমটা কি। ব্যতিক্রমটা হচ্ছে এরকম উদ্যোক্তা সংগঠন বাংলাদেশে অনেকেই করেছে, অনেকগুলো আছে। আমাদের ব্যতিক্রম হচ্ছে, ইউ উইল বি সারপ্রাইজ টু নো, এই 7 বছর 4 মাস, আজকে হলো এপ্রিল মাসের 29 তারিখ, প্রায় 2700 দিনের কাছাকাছি হয়ে গেছে একদিনের জন্য আমার ক্লাস বন্ধ ছিল না। ইটস এ ওয়ার্ল্ড রেকর্ড। স্যালুট ভাই, স্যালুট। মানে আমি আসলে মানে ইন্সপিরেশনাল মানে নিতে গিয়ে আর কি আমি হাসা লাগছে।
মানে এটা আমার জন্য ইন্সপিরেশন। এবং আমি যখন কাউকে বলি যে কোনো একটা জীবনে কোনো একটা কাজে কোনো একটা উদ্যোগে তুমি যদি সফলতা পেতে চাও, তোমাকে সবার আগে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে লেগে থাকা। এবং লেগে থাকার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এইটা, যে আমি টানা এতদিন ধরে ক্লাস নিয়েছি। এবং আরও একটা তথ্য আমি তোমাকে বলি, গত 7 বছর 4 মাসে যে আমি এত বড় একটা কাজ করলাম, আমি কারো কাছ থেকে একটা টাকাও নিই নাই, ইটস ফ্রি। যে বললাম বাংলাদেশের জন্য একটা কাজ। তো আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করে যে আপনি টাকা নেন না, পান না এখান থেকে কিছু। প্রতিদিন আমি ঘরে 4 থেকে 5 ঘন্টা সময় দিই। এই যে এত বড় বড় অর্গানাইজেশন, মানে অর্গানাইজেশন না ঠিক, এত বড় বড় প্রোগ্রাম যে আপনি করেন, এটা আপনি নিজের ফান্ডিং এ করেন না? এখানে একটা তথ্য আছে, সেটা হলো প্রথম 2 বছর যে বড় 2টা প্রোগ্রাম হয়েছে, প্রথম বছর সেটা আমি নিজে ফান্ডিং করেছি, আমার পকেট থেকে টাকা দিয়ে করেছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এটা কন্ট্রিবিউট না করি জিনিসটা দাঁড়াবে না। তাদেরকে ফিজিক্যালি কিছু ইন্সপিরেশন দরকার। কিন্তু 2 বছরের মধ্যে আমার হাজার হাজার উদ্যোক্তা তৈরি হয়ে গেছে। পরে আমরা যে প্রোগ্রামগুলো করেছি ওখানে ওরা টিকিট কেটে প্রোগ্রামে আসে, সবাই সিনেমা দেখার মতো সবাই কন্ট্রিবিউট করছে। এবং আমার যে উদ্যোক্তাটা তৈরি হয়েছে ওরা ছোট ছোট লোগো স্পন্সর করেছে, সেটা ওরাই আয়োজন করেছে, আমি কিছু করিনি। সব তাদের মাধ্যমে ওরা নিজেরাই করেছে, করে এই প্রোগ্রামগুলো সফল হয়েছে প্রত্যেকটা। এবং তুমি জানো যে সবচেয়ে বড় প্রোগ্রামে কতজন মানুষ ছিল? 5000 মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে। মাশাআল্লাহ। সেখানে আমরা, এটা আমার মনে হয় বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নলেজ ইনিশিয়েটিভ প্রোগ্রামে এত বড় ক্রাউড কখনো ছিল না, আমি দেখি। হ্যাঁ, এটা আমরাই প্রথম করেছি। এবং স্টেডিয়ামে প্রোগ্রাম করার মতো সাহস, এটা একটা দুর্দান্ত ব্যাপার ছিল। এটা আমার প্রথমবার যখন চিন্তা করি তখন আমার কাছে অবাক লাগছিল, বাট আমরা সাকসেসফুলি করেছি। তো আসলে বেসিক্যালি আমি কি শিখাই তাদের, আমি তাদেরকে একজন উদ্যোক্তা হওয়ার জন্য A to Z যা যা দরকার, কিভাবে সে শুরু করবে, স্টার্টিং ফ্রম একদম সেলস, স্টার্টিং ফ্রম একটা কোম্পানি ফরমেশন, টাকা জোগাড় থেকে শুরু করে সেলস পর্যন্ত, অপারেশন পর্যন্ত প্রতিটা ধাপ আমি তাকে শেখাই। এর বাইরে আমরা কিছু স্কিলস আমরা শেখাই। যেমন প্রথমে শেখাই হচ্ছে কীভাবে কথা বলতে হবে, এটা বেসিক। তুমি নাহলে তো সেল করতে পারবে না, তুমি পিচ করতে পারবে না, তুমি ইনভেস্টরের সাথে কথা বলতে পারবে না, ব্যাংকের সাথে কথা বলতে পারবে না, কাস্টমারের সাথে কথা বলতে পারবে না, তোমার কাস্টমার কেয়ারটা সুন্দর হবে না। সো আমি তাদেরকে কথা বলার জড়তা কাটানো শেখাই এবং ভিডিও সেশন করাই এগুলার, যে তোমার ভিডিও করতে হবে 30টা ভিডিও। তুমি বলছিলা শুরুতে যে আমি একসময় কথা বলতে পারতাম না, তাই না? এটা কিভাবে হয়? প্র্যাকটিস, এটা প্র্যাকটিস। তো আমি প্র্যাকটিস করাই, একদম লিটারালি আমি তাদেরকে প্র্যাকটিস করাই। তো এটা হচ্ছে একটা। তারপরে তাদেরকে লিডারশিপ, তারপরে হচ্ছে তাদেরকে বেসিক অ্যাকাউন্টিং, তারপরে ডিজিটাল মার্কেটিং, সেলস মার্কেটিং, তারপরে হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, এরকম অনেকগুলো স্কিলস আমরা তাদেরকে, 16টা স্কিলস আছে, আমরা তাদেরকে শেখাই, প্লাস উদ্যোক্তা জার্নি। তো আলহামদুলিল্লাহ লক্ষাধিক উদ্যোক্তা তৈরি হয়েছে এরই মধ্যে আমার হাতে এবং আমার প্রশিক্ষণের মাধ্যমে। এবং তারা এখন অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করেছে, তারা নিজেরা ভালো করছে। তো যে কথাটা আমি ভুলে গেলাম একটু আগে বলতে গিয়ে, সেটা হচ্ছে অনেক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করে যে আপনি এখানে প্রতিদিন 4-5 ঘন্টা সময় দেন। আমি লিটারালি 4-5 ঘন্টা সময় দিই। কীভাবে দেই সময়টা? প্রথমত আমি প্রতিদিন তাদেরকে 3টা সেশন দিই, এভরিডে 3টা সেশন দিই লিখিত। তারপর আমি তাদেরকে ভিডিও দিই। তারপর প্রতিদিন রাতে, আরেকটা ইউনিকনেসের কথা বলি নাই, প্রতিদিন রাতে, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, যেমন এই মুহূর্তেও দেশের অনেকগুলো জেলাতে এবং বিদেশে প্রবাসেও, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, এরকম অনেক দেশে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সেশন চর্চা হয়। আমি যে পড়াটা দেই ওদেরকে সকালবেলা সারাদিন ধরে 3টা, ওইটার উপরে যারা ওই উদ্যোক্তা হয়েছে বা যারা শিখেছে সিনিয়র, তারা ওইগুলোর উপরে পর্যালোচনা করে। ওইখানেও লিডার আছে, ওখানেও লিডার তৈরি করেছি আমি। মাশাআল্লাহ। এভরি সিঙ্গেল ডে একটা প্যারালাল শিক্ষা ব্যবস্থা আমি চালু করে দিয়েছি, যেটা বাংলাদেশে কেউ জানে না। এটা তো ভাই মানে কেউ জানে না।
অসাধারণ 64 জেলাতে হচ্ছে। আমি আমার নলেজে নাই, আমি নিজে এই যে আজকে ফার্স্ট শুনলাম। হ্যাঁ, প্যারালাল শিক্ষা ব্যবস্থা 64 জেলাতে হচ্ছে এটা, এবং বিশ্বের প্রায় 20টারও বেশি 30টার মতো দেশে এটা এভরিডে হচ্ছে সন্ধ্যায়, প্রতিদিন রাতে, প্রত্যেকটা দিন মানুষজনের লাইফ চেঞ্জ হ্যাঁ। হচ্ছে। তো ওই এবং ওইখানে আমি প্রতিদিন রাতে কোনো না কোনো জেলায় বা কোনো না কোনো দেশে আমিও শুনি, আমিও বলি। হ্যাঁ, এইটা আপনি ওই সেশনগুলোতে যান, অ্যাড হন, মানে ইয়েতে অনলাইনে অ্যাড হই। তো সেখানে আমার একটা সময় চলে যায়, 1-1.5 ঘন্টা ওইখানে চলে যায়। তারপর আমাকে রিসার্চ করতে হয়। আমাকে যেমন আমি যখন শুরু করি তখন ছিল 90টা সেশন, 90 দিনে 90টা সেশন দিতাম। এখন সেটা হয়ে গেছে 270টা সেশন। হ্যাঁ, 270টা সেশন, 270টা। তাহলে এই যে ধাপে ধাপে যে সেশনগুলো বাড়লো, এগুলো নিয়ে আমাকে রিসার্চ করতে হয়েছে, সময় দিতে হয়েছে, লেখালেখি করতে হয়েছে। এর মধ্যে আমার 4টা বই বের হয়েছে এইগুলোকে নিয়ে, এগুলোকে নিয়ে। তো এখন আমাকে জিজ্ঞেস করে যে আপনি এটা কেন করেন, মানে ইউ আর নট গেটিং এনি মানি, বাট আপনি সময় দিচ্ছেন অনেক। তাই বললাম যে এটা আমার আনন্দ, এটা আমার বিনোদন, এটা আমি টিভি দেখি না। আমি গত 7 বছর ধরে টিভি দেখি না। টিভিতে আমি 4-5 ঘন্টা টিভি দেখতাম এক সময়, আমি পুরো সময়টা এখন ওদেরকে দিই। তো আমি তো এখান থেকে আনন্দ পাচ্ছি। কীভাবে পাচ্ছি? আমাকে এখন একটা মেয়ে যখন, পঞ্চগড় থেকে একটা মেয়ে যখন আমাকে বলে যে স্যার আমি তো আমার নামটাই ভুলে গিয়েছিলাম, আপনি আমার একটা নাম দিয়েছেন, একটা পরিচয় তৈরি করে দিয়েছেন। আমি আমার বাচ্চার জন্য দুধ কিনতে পারতাম না, আমার বাচ্চার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছিল, সে এখন স্কুলে যায়। কত বড় ব্যাপার ভাই, চিন্তা করেন। তো আমার কাছে মনে হয় লাইফে আর কি আছে, এইটুকু দোয়া তো আমি পাচ্ছি, বা এইটুকু স্মরণ তো সে আমার করছে যে এই মানুষটা আমাকে পড়িয়েছে, শিখিয়েছে বলে আমার জীবনটা বদলে গেছে। এরকম হাজারো উদাহরণ আছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমি যে আপনাকে এটাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে হ্যাঁ, সবচেয়ে বড় উদাহরণ যার উপর আপনি অনেক প্রাউড, এরকম একটা মানুষের নাম বলেন। একটা উদাহরণ বলতে পারি, এখন মনে পড়ছে। সেটা হচ্ছে আমার একটা ছেলে 7 বছর আগে আমার সঙ্গে দেখা করে, আমার প্রথম ব্যাচের ছাত্র। তো সবাই তো আমার সঙ্গে সরাসরি দেখা করার আসলে সম্ভব না, এত স্টুডেন্ট। মাঝে মধ্যে আমি সময় দিই, প্রতিদিন কেউ না কেউ আমার অফিসে কীভাবে যেন চলে আসে। তো আসলে তো আমাকে কথা বলতে হয়, ফিরিয়ে দেওয়া যায় না। তো একটা ছেলে আসলো, সে অনার্সে পড়ে, বলে যে আমি ব্যবসা করতে চাই। তাই বললাম যে ঠিক আছে করো। বলে যে বাবা মা তো বিশ্বাস করে না যে আমি ব্যবসা করতে পারবো, টাকা পয়সা নষ্ট করবো। তাই বললাম যে শুরু করো, কোনো না কোনোভাবে ছোটো করে, খুব ছোটো করে শুরু করো। তো সে আমার কথায়, সে অনার্স পড়ে, আমি বললাম যে মানে ফুটপাতে বসে ব্যবসা শুরু করো, এরকম একটা কথা বললাম। তো সে বলল যে তার কোনো আপত্তি নেই, কারণ আমি তাকে শিখিয়েছি যে কোনো কাজই ছোট না, সব কাজই, এটা তো আমার কাজ। তো যাই হোক, সে শুরু করলো সেখানে, ফুটপাত থেকে ডেনিম প্যান্ট বিক্রি করে ওখানে। তো আস্তে আস্তে করে সে ওখানে 1 বছর 1.5 বছর পরে সেখানে একটা মিরপুরে একটা ছোট করে শোরুম নিল। তারপরে শুনলাম শোরুম একটা দুইটা করে বাড়ছে। তো একদিন রাত্রেবেলা সে প্রায় 5 বছর পরে প্রায় আসতো আমার কাছে, স্যার এখানে আটকে গেছি, সেলের সমস্যা হচ্ছে, টাকা পয়সা পাচ্ছে না, আমি আবার ব্যাংকের সাথে কানেক্ট করে দিয়েছি, কিছু টাকা লোনের ব্যবস্থা করে দিয়েছি, সেগুলো আমি টাইম টু টাইম তাকে করেছি। বিভিন্ন সময় কাস্টমারকে কীভাবে ডিল করতে হবে, কখনো কাউকে কথা দিয়ে কথা রাখবা, এটা করবা না, মানে কারো পেমেন্ট আটকায় রাখবা না, নানানভাবে তাকে আমি মানে ভ্যালুসগুলোও শিখিয়েছি সবসময়। তো সে খুব এগুলো মেনটেন করতো, কাস্টমার কমিউনিকেশনটা খুব ভালো ছিল। তো একদিন রাত্রেবেলা সে হঠাৎ করে আমার বাসার নিচে এসে আমাকে ফোন দিল, রোজার সময়। তো আমি বললাম যে এত রাতে তুমি কী ব্যাপার? স্যার একটু নিচে আসেন, কষ্ট করে। গেলাম, গিয়ে দেখি একটা গাড়ি। স্যার আমি শোরুম থেকে গাড়িটা নিয়ে আসছি, আগে আপনি চড়বেন, তারপরে আমি আমার বাবা মাকে চড়াবো।
কত বড় সম্মান ভাই, কত বড় তারপরে সম্মান। সেই গাড়ি আর চাবি এসে আমাকে দিল, আমি গাড়ি ড্রাইভ করলাম কিছুক্ষণ তাকে নিয়ে। তারপরে ফুটপাত থেকে শুরু করে সে একটা গাড়ি কিনে আপনাকে দেখাতে নিয়ে আসছে, বা আপনাকে, আপনি যাতে প্রথম চড়েন। রাইট। তো লাস্ট ইয়ারে সে একটা 4টা ফ্লোরে একটা গার্মেন্টস, মিনি গার্মেন্টস করেছে, সেটা উদ্বোধন করতে গিয়েছিলাম আমি। এখন প্রায় গার্মেন্টসও করে ফেলছে। গার্মেন্টস করে ফেলছে এখন প্রায়। আচ্ছা, এটার নাম বলবেন? রবিউল। রবিউল, হ্যাঁ, এখন তার প্রায় 250 কর্মী, কোটি টাকা সেল করে মাসে। মাশাআল্লাহ। কিছুদিন আগে সে বিয়ে করেছে, তার বিয়েতেও আমি গিয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সো এরকম অনেক আমার শোনা ওয়ান অফ দ্য মোস্ট ইন্সপিরেশনস ফর স্টোরি। আমি এরকম গল্প খুব শুনি নাই, কম শুনছি বলবো না, শুনি নাই, প্রথম শুনলাম। ভাই এটা আপনার পক্ষে সম্ভব ভাই, বিশ্বাস করেন। তো আমি আসলে প্রবাসীদের জন্য কাজ করি। আমাদের ফাউন্ডেশনের প্রায় 50টা দেশে আমাদের প্রবাসীরা আমাদের ফাউন্ডেশনের সাথে কানেক্টেড। তাদেরকে আমি আসলে যেটা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে তারা মানি ম্যানেজমেন্টটা জানে না। তাদের হাতে কিছু টাকা পয়সা আছে, তারা খুবই মানবিক। দেশে আসলেই এই দুবাই থেকে আসছে, ওর তো একটা বাড়ি থাকা উচিত, প্রথমে একটা বাড়ি করে ফেলে। তারপরে কিছুদিন পরে দেখা যায় যে সে তো চলে আসছে, এখন তার গ্রিন কার্ড নেই যে থাকবে, একবারে চলে আসছে। কিছুদিন পরে দেখা যায় যে সে বাজার করতে পারে না, কিন্তু একটা বিল্ডিং আছে। সো কারণটা কি? কারণ সে মানি ম্যানেজমেন্টটা জানে না। সে পুরো টাকাটাই থাকার মধ্যে ইনভেস্ট করে ফেলছে, খাওয়ার চিন্তা করে নাই সে। কেন ইনভেস্ট করেছে? বিদেশ থেকে আসছে, লোকে বলবে কি, সেই জন্য তাকে একটা বাড়ি করতে হলো। তো এই জায়গাগুলোতে আমি তাদেরকে কাউন্সিলিং করেছি যে তুমি বাবা বাড়িটা করো না, একটা জমি কিনো, বাড়িটা করো, ব্যবসা করে, ব্যবসার টাকা দিয়ে। তো এইগুলো যখন আমি তাদেরকে শিখেছি, এবং কারো হাতে টাকা তুলে দিও না। ওরা অনেকে এসে একে 5 লাখ করে, 2 লাখ করে, 3 লাখ ব্যবসা করার কথা বলে নিয়ে যায়, পরে আর সব লস, মানে কিছুই পায় না। তো এইসব জায়গাগুলোতে আমি তাদেরকে ব্যাপক কাউন্সিলিং করেছি, শিখিয়েছি। এখন তারা অনেকেই প্রবাস থেকে বাংলাদেশে এসে বেশ ভালো ব্যবসা করছে, সচ্ছলতা বৃদ্ধি পেয়েছে, ভালো করছে, এরকম অনেক অসংখ্য উদাহরণ আছে। তো যার কারণে মানে তারাও খুব খুশি যে তারা একজন গার্জিয়ান পেয়েছে। তাদেরকে আমি বলি যে তারা হচ্ছে বাংলাদেশের অক্সিজেন, তারা রেমিটেন্স পাঠায় বলে আমরা আরামে আছি, বাংলাদেশ ভালো আছে। তো এটা আরেকটা জায়গা যেখানে আমার আসলে খুবই একটা ভালো লাগার জায়গা কাজের। এখানেও আপনারা অনেক বড় কৃতিত্ব হয়। আপনি একটু আগে বলতেছিলেন যে আপনাকে রিসিভ করতে আমি গেলে ওরা খুব খুশি হয়, তারা উচ্ছ্বসিত হয়, 200-300 লোক একত্র হয়ে যায়। এবং সেখানে আমি অনেকগুলো সম্মেলন করেছি, দুবাইতে, সৌদি আরবে, তারপরে মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, অনেকগুলো, সাউথ কোরিয়াতে, অনেকগুলো জায়গায় সম্মেলন করেছি। মানে আমি আসলে আপনাকে আর কি বলে মানে প্রশংসা করবো আমি জানি না। আমার আসলে আমার ভাষা নেই আসলে। আমি বিশ্বাস করেন ভাই, আমি জানতাম স্টোরি, জানতাম তো এত কিছু জানতাম না, আজকে জানলাম। মানে শুনলাম আজকে পুরো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, আপনি আসছেন, আপনি yourself আমার জন্য আজকে আমি আর 10 জন মানুষ বা 100 জন মানুষ বা 20 জনের কথা চাই না, আজকে আমি অনেক বড় ইন্সপিরেশন পাইছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। মানে আমার মনে হয়েছে যে আমার ছোট ভাইটা একটা ইন্সপিরেশন আমার জন্য এমন, অ্যান্ড আজকের পর থেকে আপনি একটা ইন্সপিরেশন আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাই। আই হোপ যে মানে ধরেন আপনার পিছিয়ে থেকেও লাইফে এতটুকু হইলেও কিছু করতে পারবো, মানুষের জন্য করতে পারবো। অফকোর্স। আর আমার কাছে যেটা মানে মনে হলো জীবনের এইটুকু জায়গায় এসে, সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করার যে তৃপ্তি, যে আনন্দ, যে খুশি, এটা বোধহয় পৃথিবীতে আর কিছুতে নাই। অনেক সম্পদ হয়তো আমরা করতে পারি, আসলে না, সম্পদ মানে হচ্ছে দরকার, যতটুকু নিড। আমি আবার ওই জায়গাটাতে আসতে যাচ্ছি। কিন্তু আমরা অনেক সময় এতটা নেশায় পড়ে যাই, আমরা মানুষকে ভুলে যাই, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করি, সত্যি কথা, মানুষকে মানুষ মনে করি না, গুরুত্ব দেই না মানুষকে। এটা আসলে আমার কাছে মনে হয় যে কোনো সফলতা নয়, বা এটা এভাবে বেড়ে ওঠার কোনো অর্থ নেই আসলে। আর
আপনি সবাইকে খুশি করতে পারবেন না, দরকারও নেই, সেই চেষ্টাও দরকার নেই। আপনি নিজের বিবেককে খুশি করেন, মানুষ খুশি হবে। জি ভাই, 100%, মানে এটা 100%। মানে ভাই আপনি বিশ্বাস করেন, আপনি যে প্রত্যেকটা কথা বলেন না, প্রত্যেকটা কথার মধ্যে কি যেন একটা ম্যাজিক আছে, মানে কি যেন একটা জাদু আছে, যে মন থেকে বিশ্বাস হয়, মন থেকে মানে মানতে মন চায় আর কি। না, এবং আমি আমি আমার আমার ছেলে মেয়েদেরকে ভ্যালুসগুলোর উপরে খুবই গুরুত্ব দিই। বাবা, সবার আগে একজন ভালো মানুষ হও, সৎ পথে রোজগার করো, বুক ফুলে চলো, বিনয়ী হও, মানুষকে সম্মান দাও, মানুষকে ভালোবাসো। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, আর মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না। এটা সত্যি কথা। থ্যাংক ইউ ভাই, আমরা শেষের দিকে চলে আসলাম। অ্যান্ড আসলে মানে অসাধারণ একটা শো হয়েছে, অসাধারণ। আমরা ইন্সপিরেশন পাইছি। অ্যান্ড আই হোপ, মানে আমি আশা করি যে শুধু দেশের মানুষ না, মানে পৃথিবীর হাজার হাজার দেশের মানুষ, মানে যা হাজার হাজার মানুষ আমাদের এই শোটা থেকে ইন্সপিরেশন পাবে, মোটিভেশন পাবে, সামনে আগানোর সাহস পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ভাই। আজকে এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অ্যান্ড আমাকে দেখতে হবে না, ভাইয়ার কথাও শুনছেন, তাতেই আমি খুশি আসলে। অ্যান্ড ইনি একজন অসাধারণ মানুষ, যার সান্নিধ্য আজকে আমরা পাইছি। অ্যান্ড ভাই আপনাকে সিম্পলি বড় হিসেবে মানতে চাই। আর আমি চাই আপনার এই যে আপনি 21 লাখের কথা বলতেছেন না, এটা 1 কোটিতে চলে যাক ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। খুব তাড়াতাড়ি আমরা দোয়া করি সবাই। অ্যান্ড প্রচুর মানুষ উপকারিত হোক এই জিনিসটা থেকে। আপনি যা যা করতেছেন মানুষের জন্য, আপনার মতো মানুষ আনো ভাই, সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই শোটা পুরো ফুল শো যাবে সব জায়গা থেকে। অ্যান্ড আমি কোনো রিলস মিলস আমি জানি না, বানাবো কি বানাবো না, বাট আমি পুরো শোটাই আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবেন সবাই, আমাদের ফেসবুক চ্যানেল সবাই ফলো করবেন, ভাইয়ার পেজ থেকেও যাবে এটা, আমরা সব কোলাবোরেশনে দিয়ে দিব। আজকে আমরা অসাধারণ কিছু জিনিস শিখছি ভাইয়ার কাছ থেকে। সো আমি চাই যে শুধু গুটি কয়েক মানুষ না হোক, সবাই দেখুক আজকে আমরা যা যা শিখছি ভাইয়ার থেকে, আল্লাহ ভরসা। সো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলে যাচ্ছি সবাই, হ্যাঁ সবাইকে টাটা দেন। টাটা। আল্লাহ হাফেজ সবাই, সবার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।